গুড মর্নিং স্টুডেন্টস, আবার আরও একটা ভিডিও নিয়ে আসলাম। মাঝখানে বেশ কিছুদিন পরে, আগের ভিডিওর থেকে আজকের ভিডিওটা বেশ কিছুদিন পরে আমরা আপলোড করছি। মাঝখানে শরীর ভালো ছিল না, তো আপলোড করে উঠতে পারিনি। এনিওয়ে, সরি ফর দ্যাট। যাদের যাদের অলরেডি আগের ভিডিওগুলোকে দেখা হয়ে গেছে, এখন দেখা যাক আমরা দিকে আজকে আবার নতুন টপিকের উপরে আরেকটা গ্রামার পোর্শনের ভিডিও নিয়ে আসছি। আমরা যে গ্রামার পোর্শনটা নিয়ে অলরেডি এর আগের ভিডিওতে আলোচনা করে ফেলেছি, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। আর ভয়েস চেঞ্জের জাস্ট একটা ইন্ট্রোডাকশন, দুটো ভিডিও ছিল। একটা ইন্ট্রোডাকশনের পার্ট ছিল, আরেকটা পার্ট ছিল টেন্স ওয়াইজ পরিবর্তন, অর্থাৎ যেখানে আমরা সাবজেক্ট বা অবজেক্ট থেকে ওপিপিএসে চেঞ্জ করছি। এবং সেই দুটো ভিডিও দেখার পরে আমরা এক জায়গায় আসলাম যে আমাদের কাছে দুটো নিয়মের সামনাসামনি হতে হলো, যে নিয়ম দুটোর কারণে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করা যায় না। কেন যায় না সেটার কারণের জন্য আমরা ওই দুটো নিয়মকে আলাদা করে মনে রাখি। আজকের যে টপিক সেটা হচ্ছে মানেগত দিক দিয়ে বাক্যের যে 5টা প্রকার, সেই 5টা প্রকারের বিভিন্ন বাক্যগুলোকে কিভাবে আমরা ভয়েস চেঞ্জটা করব, তাদের মধ্যে থেকে এক একটা করে বাক্য ধরে ধরে আমরা এক একটা ভিডিও আপলোড করব। 5টা যে প্রকারের কথা আমরা জানি বাক্যের, সেই 5টা প্রকারগুলো কী কী? অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি আর লাস্টেরটা হচ্ছে ইন্টারোগেটিভ। এদের মধ্যে যে অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটাকে বলা হয় বাক্যের একেবারে জেনারেল ফরম্যাট, যার স্ট্রাকচারটা অরিজিনালি SVO বেসিক স্ট্রাকচারের মতনই, একেবারেই একই আকৃতির, সেই অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার জন্য আলাদা করে আর ওই বাক্যটার কোনো উদাহরণ দিয়ে আমরা কাজটা করছি না এখন। কারণ যে টেন্সগত নিয়মটা আমরা করেছিলাম সেকেন্ড ভিডিওতে, সেই টেন্সগত নিয়মের মধ্যে আমরা যে বাক্যগুলোর উদাহরণ হিসেবে নিয়েছিলাম, আই ইট রাইস, আই অ্যাম ইটিং রাইস, আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ বিন ইটিং রাইস, অর্থাৎ 12টা টেন্সের যে বাক্যের প্যাটার্ন আমরা নিয়েছিলাম বা উদাহরণ নিয়েছিলাম, তার প্রত্যেকটাই SVO স্ট্রাকচারে ছিল, অর্থাৎ সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল। তো সুতরাং অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য আর আলাদা করে কোনো উদাহরণ দিয়ে আমরা নতুন করে ভিডিও আপলোড করছি না। যেটা আমার টেন্সগত পরিবর্তনের যা যা কাজ করেছিলাম, ঠিক একই ধরনের কাজ আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের অন্য যে কোনো বাক্যের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তাহলে আজকে আমরা ঢুকে যাচ্ছি সরাসরি সেকেন্ড টাইপ অফ সেন্টেন্স, সেটা হচ্ছে ইম্প্যারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা ইম্প্যারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়, বা ইন দ্য ট্রু সেন্স আমরা যেরকম ভিডিওটা বানাবো সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস থেকে কীভাবে প্যাসিভ ভয়েসে পাল্টাতে হয়। কারণ আমরা প্রতিটা বাক্যেরই অ্যাক্টিভ থেকে প্যাসিভেই প্র্যাকটিস করতেছি বা জানছি। তো সেই কারণে ইম্প্যারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে কীভাবে প্যাসিভ ভয়েসে যেতে হয়, আমরা সেই বাক্যগুলোকে আগে দেখে নেব। আমাদের ইম্প্যারেটিভ সেন্টেন্সে আমাদের কাছে 3 ধরনের ইম্প্যারেটিভ ফর্ম পাওয়া যেতে পারে। জেনারেল সেন্স, কমন সেন্স, কমন যে প্রচলিত যে ধারণা, তাতে ইম্প্যারেটিভ সেন্টেন্সগুলোকে আমরা 3টে ভাগে ভাগ করি। একটা হচ্ছে আদেশমূলক, একটা উপদেশমূলক আর একটা অনুরোধমূলক। আমরা আগে উদাহরণগুলো নিই। ফার্স্ট উদাহরণ, ওপেন দ্য ডোর। সেকেন্ড উদাহরণ, প্লিজ ওপেন দ্য ডোর। থার্ড উদাহরণ, রিড your books। তাহলে আমরা 3টি উদাহরণ সামনাসামনি দেখতে পাচ্ছি, যার প্রথমটাতে বলা হয়েছে ওপেন দ্য ডোর, দ্বিতীয়টাতে বলা আছে প্লিজ ওপেন দ্য ডোর, আর তৃতীয়টাতে বলা আছে রিড ইয়োর বুকস। আমরা সবাই ইংরাজিতে বাক্যগুলো দিয়ে চর্চা করতে গিয়ে এইটুকু নিশ্চয়ই বুঝতে পারছি যে প্রথম যে সেন্টেন্সটা ওপেন দ্য ডোর, সেটা দিয়ে আদেশমূলক ধারণাকে প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ কথাটা যদি কাউকে বলা হয়, তাহলে সেটাকে বললে পরেই সেটা দিয়ে বোঝা যাবে যে কাউকে আদেশ করা হচ্ছে। দ্বিতীয় যে বাক্যটা, সেটা দিয়ে অনুরোধ করা বোঝাচ্ছে, কারণ বাক্যের শুরুতে একটা প্লিজ আছে, অর্থাৎ দয়া করে, এই মানেটাকে প্রকাশ করার জন্য। আর তৃতীয় বাক্যটা রিড ইয়োর বুকস, এটা দিয়ে একটা উপদেশকে বোঝানো হচ্ছে। তো সবার আগে আমাদের বুঝতে হবে যে আদেশ, উপদেশ আর অনুরোধ এদেরকে একই ধরনের বাক্যের অন্তর্গত কেন করা হয়েছে, অর্থাৎ ইম্প্যারেটিভ সেন্টেন্সের অন্তর্গত কেন করা হয়েছে। এবার আদেশ, উপদেশ, অনুরোধ এই 3টি বাক্যকেই বা 3 ধরনের বাক্যকেই আদেশ ইম্প্যারেটিভ সেন্টেন্সের অন্তর্গত করার কারণ এই 3 ধরনের বাক্যের গঠনটা অলমোস্ট সেম। খেয়াল করে দেখো, প্রতিটা ক্ষেত্রেই বাক্যটা
ভার্ব দিয়ে শুরু হয়, শুধুমাত্র বাক্যটা ভার্ব দিয়ে শুরু হচ্ছে। বাক্যের মধ্যে কোনো সাবজেক্টের উল্লেখ থাকে না, অর্থাৎ আমরা জানি একটা যে কোনো বাক্যেরই বেসিক প্যাটার্নটা কি, এসভিও, অর্থাৎ ভার্বের আগে কে বসে থাকবে, সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের বাক্যের। আর সেই স্ট্রাকচারটা আমরা এইখানে বাক্যগুলোর মধ্যে লক্ষ্য করতে পারছি না, যেখানে বাক্যের মধ্যে কোনো সাবজেক্টের উল্লেখ করে দেওয়া নেই, কাকে করতে বলা হয়েছে সেটা বলে দেওয়া নেই। যদি আমরা এই তিনটি বাক্যের এই মিল ছাড়া আর কোনো মিল খোঁজার চেষ্টা করি, তাহলে আরেকটা জিনিস দেখা যায় যে এই প্রত্যেকটা ক্ষেত্রে কোনো না কোনো একটা কাজ কাউকে করার জন্য বলা হয়েছে। আদেশের ক্ষেত্রেও কোনো একটা কাজ করার জন্য বলা হয়েছে, অনুরোধের ক্ষেত্রেও কোনো একটা কাজ করার জন্য বলা হয়েছে, আবার উপদেশের জন্য কোনো একটা কাজ করার জন্য বলা হয়েছে। এদের মধ্যে যেহেতু কাউকে কিছু একটা ডিরেক্টলি কোনো একটা কাজ করার জন্য বলা হচ্ছে এবং এই বাক্যগুলোর স্ট্রাকচারটা অলমোস্ট সেম, বাক্যের মধ্যে কোনো সাবজেক্টের উল্লেখ থাকে না, ডিরেক্টলি কোনো সাবজেক্টের উল্লেখ থাকে না, তো যে কারণে এদের তিনজনকে আমরা একই জাতীয় সেন্টেন্সের মধ্যে অন্তর্গত করছি, যার নামটা দেওয়া হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এবার এদের ইম্পারেটিভের মধ্যে অন্তর্গত করা হলো, কিন্তু তা সত্ত্বেও এই তিন ধরনের বাক্যকে আলাদা করে চিহ্নিত করা হলো। তার কারণ কি? তার কারণ এদের মধ্যে যেরকম কিছু সিমিলারিটি আছে, ঠিক একই রকমভাবে এদের মধ্যে কিছু ডিফারেন্সেস আছে, পার্থক্য আছে। পার্থক্যটা কি, ডিফারেন্সেসগুলো কি, কেউ কি বলতে পারবে? একটু চিন্তা করে দেখো, হয়তো নিজেরাই বলতে পারবে। এর জন্য ইংরেজি ভাষার কোনো জ্ঞানের দরকার পড়ে না। মানে ছোটোবেলার থেকে যে ভাষায় কথা বলি না কেন, তাতে সেইটুক ভাষার জ্ঞানের উপর ডিপেন্ড করেই, গ্রামার না, জেনারেল কথোপকথনের ভাষার উপরে ডিপেন্ড করেই আমরা কিন্তু এই তিনটির পার্থক্য বের করতে পারবো। না হলে পারে কোন বাক্যটা আদেশ করা হয়েছে, কোন বাক্যটা দিয়ে অনুরোধ করা হয়েছে, কোন বাক্যটা দিয়ে উপদেশ দেওয়া হয়েছে, আমরা পরীক্ষার হলে চিনব কীভাবে? উপদেশ করার জন্য আমাদের বাক্যটা জেনারেলি শুরু হবে কি দিয়ে, প্লিজ দিয়ে, অর্থাৎ বাক্যটা যেরকমই হোক না কেন সেই বাক্যটাতে প্লিজ কথাটা ব্যবহৃত থাকবে। বা আরও যে অন্যান্য পদ্ধতি আছে, যে পদ্ধতিতে আমরা অনুরোধ করা বোঝাই, সেই পদ্ধতির মধ্যে দিয়ে অনুরোধ করার ধারণাটাকে প্রকাশ করা হবে। মানে কথাটাকে বলার সময় এমনভাবে বলা হবে যাতে মানেটা আসবে তাকে যেন অনুরোধ করা হচ্ছে। তো খুব সাধারণ এবং খুব বেশি মাত্রায় যে শব্দটাকে আমরা অনুরোধ করার জন্য ব্যবহার করি সেটা হচ্ছে প্লিজ। আমি সেই কারণে প্লিজটাকে উদাহরণ হিসেবে গ্রহণ করছি। পরবর্তীতে প্র্যাকটিস করার সময় আরও এমন অনেক বাক্য পাবো যেখানে প্লিজ বাদ দিয়েও অন্য পদ্ধতিতে তাকে অনুরোধ করা বোঝানোর চেষ্টা করা হচ্ছে, তখন সেটা নিয়ে কথা বলা যায়। যদি কেউ অসুবিধায় পড়ো তাহলে অবশ্যই জিজ্ঞেস করো, আমি সেখানেও ব্যাখ্যা করে দেবো। কিন্তু আপাতত আমরা প্লিজটাকেই ধরে নিচ্ছি আমাদের অনুরোধমূলক বাক্যের মূল জায়গা, যেখানে অনুরোধ করার কথাটাকে প্রকাশ করা হচ্ছে। পরে থাকলো বাকি দুটো, একটা আদেশমূলক আর একটা উপদেশমূলক। এই দুটোর মধ্যে খুব বেশি পার্থক্য আমরা সেন্টেন্সের স্ট্রাকচারও দেখতে পারবো না বা পাচ্ছি না। একই স্ট্রাকচার, এটার মধ্যে তাও প্লিজ কথাটা যুক্ত হয়েছে, যদি সেটা সাবজেক্ট না, খালি অনুরোধ করা হয়েছে সেটা বোঝানোর জন্য। কিন্তু বাদ বাকি দুটো বাক্যের মধ্যে স্ট্রাকচারের মধ্যে এতটুকুও পার্থক্য নেই, যেমন দেখতে আদেশমূলক তেমনই দেখতে উপদেশমূলক। তাহলে পার্থক্যটা বুঝবো কীভাবে? পার্থক্যটা বুঝবো এই বাক্য দুটো দিয়ে যে কথাটা বলা হয়েছে সেই কথার উপর ডিপেন্ড করে, অর্থাৎ আমাকে মানেটাকে ভালো মতন বুঝতে হবে এবং সেই মানেটাকে সিচুয়েশন ওয়াইজ চিন্তা করতে হবে। কী সেই সিচুয়েশন বা পরিস্থিতিটা কেমন থাকবে? যদি কোনো একটা বাক্যের মধ্যে যে কাজটা করা হয়েছে, করতে বলা হয়েছে কাউকে, সেই কাজটা করলে পারে যে করবে তার ভালোও হতে পারে বা খারাপও হতে পারে, এরকম মানে আসে, তাহলে পরে সেটাকে আমি সরাসরি অর্ডারে রেখে দেব বা আদেশে রেখে দেব। মানে ওই কাজটা করলে পারে কারোর ভালো হবে, এটা শিওরলি বলতে পারবো না, বা কারোর খারাপ হবে এটাও শিওরলি বলতে পারবো না। কী হবে? কাজটা করার পরেই আমি কি করতে পারবো, বুঝতে পারবো। এই জাতীয় যদি কোনো কাজ আমাকে বাক্যের মধ্যে দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে বাক্যটা হয়ে যাবে আদেশমূলক। মানে আমি বুঝতে পারছি না এটা ভালো হবে না খারাপ হবে। কিন্তু যদি কোনো এমন একটা কাজের কথা বলে দেওয়া থাকে বাক্যের মধ্যে, যে বাক্যটার কাজটা করলে পরে যে করবে তার জেনারেলি সাধারণত ভালোই হয়, খারাপ হওয়ার সম্ভাবনা খুবই কম, এই জাতীয় কাজ হলে পরে তাকে আমরা উপদেশ হিসেবে বিবেচনা করি। একেবারে প্রিলিমিনারি স্টেজে, একেবারে গ্রাউন্ড লেভেলে, একদম শুরু করতে গিয়ে এই যা দুটো পার্থক্যকে খেয়াল রাখবে। যদি কাজটাকে পড়ে মনে হয় যে আমি বুঝতে পারছি না এটা ভালো হবে না খারাপ হবে, তাহলে পরে আদেশ। আর যদি আমি বাক্যটাকে পড়ে কাজটা করার মধ্যে দিয়ে সব সময় ভালোই হয় বা সাধারণত ভালোই হয় মানে মনে হয়, তাহলে পরে সেটা হয়ে যাবে কি, উপদেশ। যেমন এই দুটো বাক্যের মধ্যে ওপেন দ্য ডোর, দরজাটা খোলো, এই বাক্যটা আদেশ না উপদেশ? অবশ্যই আদেশ,
কেননা দরজা খুললে পারে ভালো হবে না খারাপ হবে আমি নিজেও জানি না। জানি কি হতেই পারে আমার বাড়ির বাইরে এই মুহূর্তে দাঙ্গা চলছে, লড়াই ঝগড়া মারপিট চলছে, আর যে যার সামনে পাচ্ছে তাকে দেখলে পারেই হয় গুলি করে দিচ্ছে, নাহলে চাকুতে আঘাত করছে, নাহলে লাঠির বাড়ি মারছে, কিছু একটা করছে। সেই অবস্থায় ঘরের ভেতরে আমি যখন দরজা বন্ধ করে আছি, তখন যদি কেউ আমাকে বলে ওপেন দ্য ডোর, আমি কি বলতে পারবো দরজা খুললে ভালোই হবে বা খারাপ হবে? মানে দরজা খুললে পারি আমাকে কেউ গুলি করে দিবে, বা দরজা খুললে পারি আমাকে কেউ লাঠিতে বাড়ি মারবে, এটা কি বলতে পারবো? নাও মারতে পারে, আমি বেঁচে যেতে পারি, পালিয়ে যেতে পারি সেই জায়গার থেকে। আবার দরজা খুললে যে আমি এরকম জাতীয় পরিস্থিতির সম্মুখীন হব না, সেটাই বাকি আমি বলতে পারি? তাও বলতে পারি। হতেই পারে কারো না কারো একটা গুলি আমার গায়ে এসে লাগলো, কারো লাঠির আঘাত আমার গায়ে এসে লাগলো, কারো চাকুর আঘাত আমার গায়ে এসে লাগলো, তাহলে আমি নিশ্চিত হয়ে বলতে পারছি না যে এই কাজটা দিয়ে আমার ভালো হবে না খারাপ হবে। সুতরাং এটা কি এই কাজটা দিয়ে রিড ইউর বুকস, তোমার বইগুলো পড়ো। খেয়াল করে দেখো, পৃথিবীতে খুব কমই ক্ষেত্র পাওয়া যাবে যেখানে বই পড়ে কারো খারাপ হয়েছে বা ক্ষতি হয়েছে, নেই বললেই চলে। বই পড়লে যেমনই বই হোক না কেন, তাতে অন্তত পক্ষে রিডিং স্কিল আমার উন্নত হবে, কিছু ওয়ার্ডস কিছু শব্দ আমি শিখতে পারবো, তো কিছু না কিছু উপকার অবশ্যই হবে। তো সাধারণত বই পড়লে পরে কারোর ক্ষতি হয় এটা জেনারেলি দেখতে পাওয়া যায়। তো যেই কারণে রিড ইউর বুকস এই কথাটিকে আমি আদেশ হিসেবে না ধরে উপদেশ হিসেবে ধরি। আমি পার্থক্যটা আশা করি বোঝাতে পারছি। কিন্তু বলো তো দেখি, ওপেন দ্য ডোর এই কথাটা কি কোনোদিনও উপদেশ হতে পারে না পারে না? হ্যাঁ পারে। কেন পারে না? তাহলে আমাকে সিচুয়েশন দেওয়া থাকবে। কীরকম সিচুয়েশন? আমাকে একটা প্যাসেজের মধ্যে গল্প বলা হলো। গল্পটা কীরকম? আমরা 4-5 জন 10 জন মিলে একটা ছোট্ট ঘরের মধ্যে আবদ্ধ হয়ে আটকে পড়ে আছি। সেই ঘরে একটা ছোট্ট ছিদ্র পর্যন্ত নেই। 5-10 মিনিট সেখানে থাকার পরে দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হলো, অক্সিজেনের ঘাটতি ঘটলো, এবং সেই পরিস্থিতিতে কেউ একজন আমাকে বলল ওপেন দ্য ডোর। এই যে ওপেন দ্য ডোর কথাটা, ওই পরিস্থিতিতে তাকে আমি আদেশ বলবো না উপদেশ বলবো? অবশ্যই উপদেশ বলবো। কারণ ওই পরিস্থিতিতে দরজা খোলা মাত্র আমার 100% ভালো হবে। ভালোটা কি? ঘরের ভেতরে অক্সিজেন প্রবেশ করবে এবং আমি দমবন্ধকর পরিস্থিতি থেকে বাইরে বেরোতে পারবো। তাহলে যদি আমাকে পরিস্থিতি দিয়ে দেওয়া থাকে, তাহলে আমার আদেশ উপদেশ খুঁজে বের করাটা কঠিন না। কিন্তু পরীক্ষায় তো আমাকে আর প্যাসেজ দেওয়া থাকবে না যেখানে আমাকে বলে দেওয়া থাকবে যে এইটা আদেশ না উপদেশ। আমাকে তো শুধুমাত্র একটা সেন্টেন্স দেওয়া থাকবে। তাহলে ওর কোনো ফ্যাক্টস, ওর সম্পর্কে কোনো ফ্যাক্টস আমার কাছে বর্ণনা করা থাকবে। তাহলে ওই জাতীয় বাক্যগুলোর জন্য যেহেতু সিচুয়েশন দেওয়া নেই, তখন আমরা দেখে নেব যে যদি কাজটা করলে পরে সবসময় ভালোই হয়, সাধারণত ভালোই হয় এরকম মানে হয়, তাহলে পরে সেটা উপদেশ। আর যদি ভালো হবে না খারাপ হবে বুঝতে না পারি, তাহলে পরে সেটাকে কি ধরে নেব? আশা করি কথাটা বোঝা গেছে। আশা করি বোঝা গেছে। তো এইভাবে আমি আদেশ উপদেশ আর আদেশ অনুরোধ আর উপদেশের মধ্যে কি তৈরি করব? পার্থক্যটাকে তৈরি করব। এবার চলে আসছি আমাদের পরের আসল কাজে। আসল কাজটা কি? আমাদেরকে এই 3টি বাক্য দেওয়া হয়েছে পরীক্ষার হলে ভয়েস চেঞ্জ করার জন্য। এবার ভয়েস চেঞ্জ করার জন্য আমাদের পুরনো পদ্ধতিটা কি জানো? 1 নম্বর কাজ এসভিও চেনা, এসভিও আকারে সাজানো। 3 নম্বর ওপিপিএস প্রয়োগ করা। 4 নম্বর অক্সিলারি হিসাবে বি ভার্বের ব্যবহার করা, তাই না? সরি, ব্যবহার করার কথাটা বললে পরে ভুল হয়ে যায়। অনেকে আমাকে বলে পাঠিয়েছে, জিজ্ঞেস করে পাঠিয়েছে এখানে ব্যবহার করে লেখা যাবে কিনা। আর আসলে ব্যবহার তো আমরা অক্সিলারি ভার্ব হিসেবে শুধুমাত্র বি ভার্বকে করি না, আমরা তো বি ভার্বের সাথে হ্যাভ ভার্বকেও করেছি। টেন্সগত নিয়মটা খেয়াল করে দেখবে, বি ভার্বের সাথে সাথে হ্যাভ ভার্বকেও করা হয়েছে। বা তার মানে কি, বি ভার্বকে শুধুমাত্র ব্যবহার করা হয় না, আমরা বি ভার্বটাকে নিয়ে চিন্তা করি অক্সিলারি হিসাবে। এবার বি ভার্বের কোন আকার বসাই? ঠিক কোয়েশ্চেনের মধ্যে দেওয়া থাকা ভার্বের যে আকৃতি আছে, মেইন ভার্ব অক্সিলারি ভার্ব সমন্বিত অবস্থায়, ঠিক সেই আকৃতিটাই আমরা বি ভার্বের হিসাবে ব্যবহার করি। তো সুতরাং আমরা এখানে বি ভার্বকে নিয়ে চিন্তা করার কথা বলব এবং সেই অনুযায়ী টেন্সের না কোশ্চেনের ভার্বের আকার অনুযায়ী আমি বি ভার্বের আকৃতিটাকে বসিয়ে দেবো। তো এই যে আমার পদ্ধতি, এই পদ্ধতিটাকেই যেহেতু বলছিলাম আমরা যে কোনো বাক্যের ভয়েস চেঞ্জ করার সময় সেম প্রসিডিয়ারে বাক্যের ভয়েস চেঞ্জ করব। তো সুতরাং এই ক্ষেত্রেও আমার বাক্যের ভয়েস চেঞ্জ করার প্রসিডিয়ারে কোনো চেঞ্জেস থাকবে না। তারপরে আমি কী করবো? আমি এখানে আগে এসভিও খুঁজে বের করি। প্রথমে দেখতে পাচ্ছি বাক্যটাতে ওপেন একটা ভার্ব, ভার্ব ফর্ম তো আমার মুখস্থ করা আছে, দেখি আমি চিনতে পারছি ভার্ব ওপেন মানে কি ভার্ব। এবার কে খুলবে? বলে দেওয়া আছে না, যাকে আদেশটা করা হবে সে খুলবে, তো বলে তো দেওয়া নেই। কিন্তু কি খুলবে? আমি দেখতে পাচ্ছি দ্য ডোর, অবজেক্ট দেখতে পাচ্ছি।
দ্বিতীয় বাক্যের মধ্যে খোলার কথা একই বাক্য, একই রকমভাবে দ্য ডোরটা আমার কি অবজেক্ট, তাহলে প্লিজটা না সাবজেক্ট না অবজেক্ট। তৃতীয় বাক্যে রিড পড়তে বলা হয়েছে, কে পড়বে বলা হয়নি, কিন্তু কি পড়বে, তোমার বই পড়বে, এই কথাটা বলা হচ্ছে। তাই বাক্যের মধ্যে থেকে বারবার অবজেক্টকে দেখতে পাচ্ছি প্রতিটা বাক্যের মধ্যে, কিন্তু কাকে দেখতে পাচ্ছি না, সাবজেক্টকে দেখতে পাচ্ছি। তো সাবজেক্টটা বলে দেওয়া নেই, কিন্তু কেউ কি বলতে পারবে সাবজেক্টটা কে হবে? চিন্তা করে দেখো, কমন সেন্সে বলা যায়। আদেশ, উপদেশ বা অনুরোধ, এই তিনটার মধ্যে দিয়ে যে কাজই করতে বলা হোক না কেন, এইগুলো কখন করা হয়, কখন আদেশ দেওয়া হয়, কখন উপদেশ দেওয়া হয়, বা কখন অনুরোধ করা হয়, বা কাকে আদেশ বা উপদেশ বা অনুরোধটাকে করা হয়, কাকে করা হয়? চোখের সামনে থাকা ব্যক্তিকে, তাই না? কারণ আমার চোখের সামনে যদি ব্যক্তিটা না থাকে, তাহলে তাকে আদেশ দিয়েও লাভ নেই, অনুরোধ করেও লাভ নেই, বা উপদেশ দিয়েও লাভ নেই। এই মুহূর্তে আমি এখানে একা দাঁড়িয়ে আছি, একটা মোবাইলের সামনে দাঁড়িয়ে ভিডিওটা করছি, তো এখন আমার সামনে কেউ নেই। আমি যদি বলি রাম আমাকে এক গ্লাস জল এনে দিত, অহেতুক, অযৌক্তিক, কারণ এই আদেশ করার কোনো যুক্তি নেই, এই অনুরোধ করারও কোনো যুক্তি নেই যে দয়া করে রাম আমাকে এক গ্লাস জল এনে দে, কারণ এখানে কেউ নেই, তা কাজটা করবে কে? তো সুতরাং আমরা আদেশ, উপদেশ, অনুরোধ এইগুলোর মধ্যে কোনোটাই এমন কাউকে করবো না যে আমার চোখের সামনে উপস্থিত নেই। তা চোখের সামনে যে উপস্থিত তাকেই করা হয়, তাছাড়া আর কাউকে করা হয় না। এবার চোখের সামনে যে উপস্থিত তাকে আমরা কি বলে সম্বোধন করি? হয় তার নাম ধরে সম্বোধন করি, হ্যাঁ, নাম তো যে কেউ হতে পারে, রাম, শ্যাম, যদু, মধু ইতি এটসেট্রা। কিন্তু একটা প্রোনাউন ব্যবহার করে আমরা প্রত্যেকটা প্রাণীকে আদেশ, উপদেশ, অনুরোধ করতে পারি। এই প্রোনাউনটা কি? বাংলার ক্ষেত্রে তুই, তুমি, আপনি, এটা ছাড়া অন্য কোনো প্রোনাউন ব্যবহার করে কিন্তু আমরা আদেশ করতে পারবো বা অনুরোধ করতে পারবো। চিন্তা করে দেখো, বুদ্ধিতে আমরা শুধুমাত্র যে প্রোনাউনটাকে ব্যবহার করতে পারবো সেটা হয় তুই হবে, নাহলে তুমি হবে, নাহলে পরে আপনি হবে। আর এই তিনটিকেই ইংরেজিতে বলা হয় কি? ইউ। ইউ মানেই তুমি, ইউ মানেই তুই, ইউ মানেই আপনি। বন্ধুর ক্ষেত্রে তুই, সমবয়সীর ক্ষেত্রে তুমি, আর বয়স্কদের জন্য আপনি। তাহলে ইংলিশে তুই, তুমি, আপনির জন্য যেহেতু একটাই প্রোনাউনকে ব্যবহার করা হয়, তাহলে কার কি নাম সেটা না জানলেও আমি এইটুকু শিওর যে আদেশ করার সময় আদেশটা করা হবে একমাত্র একটাই প্রোনাউনকে, সেটা কাকে? ইউকে। বলা যায় না? যায়, আশা করি বলা যায়। তো সুতরাং আমি এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছি না, কিন্তু মনে মনে তো চিন্তা করতে পারি যে কাজটা কাকে করতে বলা হয়েছে? ইউকে করতে বলা হয়েছে, বুঝছি কিনা? সে আদেশই হোক, উপদেশই হোক, চাই অনুরোধী হোক। এবার দেখো, ভার্বের আগে আমি কাকে দেখতে পাচ্ছি? সাবজেক্টকে দেখতে পাচ্ছি। প্রতিটার ক্ষেত্রে ভার্বের আগে আমি কাকে দেখতে পাচ্ছি? সাবজেক্ট দেখতে পাচ্ছি। কিন্তু যখনই আমি এই সাবজেক্টটাকে বাক্যের মধ্যে ডাইরেক্ট বসিয়ে দেবো, আমি বসাইনি, ব্র্যাকেটে আছে, আমি যখন এটাকে সরাসরি বসিয়ে দেবো, সঙ্গে সঙ্গে বাক্যটা হয়ে যাবে ইউ ওপেন দ্য ডোর। তখন কিন্তু কথাটা আদেশের মতন শোনাবে না, শোনাবে ইউ ওপেন দ্য ডোর মানে কি? তুমি দরজাটা খোলো, মানে তুমি রোজ দরজা খোলো, প্রেজেন্ট ইনডেফিনিট, অভ্যাসগত কাজের মতন শোনাবে, তাই না? ইউ ওপেন দ্য ডোর মানে তুমি রোজ এখানে এসে দরজা খোলো। ইউ প্লিজ ওপেন দ্য ডোর, তুমি দয়া করে দরজাটাকে খুলে দাও। এটাও সরাসরি অনুরোধদের ধারণা তৈরি করলেও সেটা কিন্তু অনুরোধমূলক বাক্যের অন্তর্গত হবে না। আবার ইউ রিড ইউর বুকস, তোমরা তোমাদেরই বই পড়ো, মানে কি? আমি রোজকার কথা করার কথা বলছি। তাহলে যখনই আমি সাবজেক্টটাকে বাক্যের মধ্যে ব্যবহার করব, সঙ্গে সঙ্গে SVO স্ট্রাকচার হয়ে যাওয়ায় সেই বাক্যটা ইম্পারেটিভ থেকে কিসে পাল্টে যাবে? অ্যাসার্টিভ সেন্টেন্সে পাল্টে যাবে। একে যদি ইম্পারেটিভ রাখতে হয়, তাহলে পরে আমি বাক্যের শুরুতে কি ব্যবহার করতে পারবো না? ইউটাকে ব্যবহার করতে পারবো না, বা সাবজেক্টটাকে ব্যবহার করতে পারবো না। এবং যখনই তুমি বলবে ওপেন দ্য ডোর, কথাটা বলার স্টাইলটাই থাকবে যেন কি করার জন্য? আদেশ করার জন্য। তো সুতরাং আমার বাক্যের মধ্যে সাবজেক্ট খুঁজে পাচ্ছিলাম না, আমি খোঁজার জন্য বার করে আনলাম যে কোনটাকে আমি সাবজেক্ট হিসেবে নিতে পারি। চোখের সামনে থাকা ব্যক্তি ছাড়া কাউকে আদেশ করা যায় না, বা উপদেশ দেওয়া যায় না, বা অনুরোধ করা যায় না। তো সুতরাং ইউটাকে আমি ফিক্সড হিসাবে ধরতে পারি যে ইউকেই আমি সবসময় কী করবো? আদেশ করবো। সে রাম হোক, যদু হোক, শ্যাম হোক, যেই হোক না কেন, সবাইকে আমি কি বলতে পারি? ইউ বলতে পারি। এবার চলে আসছে, যেহেতু আমি সাবজেক্ট বা অবজেক্ট পেয়ে গেলাম, SVO আকারে সাজিয়ে নিলাম, সাজিয়ে নিয়েছি। এবার আমার কাজ হবে OPPS প্রয়োগ করা, তাই না? আমরা একটা বাক্য দিয়ে কাজ করব, বাদ বাকি দুটো অ্যাজ ইট ইজ মিলিয়ে যাবে।
একটা বাক্য দিয়ে কাজ করি, তাহলে 1 নম্বর বাক্যে আমার কাজ হচ্ছে ওপিপিএস বসানো, বসাই। বসালে পরে কি হবে, অবজেক্টটা কি ছিল, দ্য ডোর, বসালাম। ফার্স্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্বটা কি, ওপেন, তাহলে কি ওপেন, প্রিপোজিশন বাই, বসালাম। সাবজেক্ট, আরে সাবজেক্ট তো আমি লিখছি নিজের সুবিধার জন্য, নিজের দেখার জন্য, কিন্তু এখানে কি সাবজেক্ট আছে? না, এখানে বাক্যের মধ্যে তো সাবজেক্ট নেই, এখানে তো বাক্যের সাবজেক্ট নেই। আমার নিজের সুবিধা করার জন্য, চিনতে পারার জন্য আমি বাক্যের মধ্যে কি ব্যবহার করছিলাম, সাবজেক্টটাকে বসিয়েছিলাম, কিন্তু আসলে তো বাক্যের মধ্যে সাবজেক্ট ছিল না। তাহলে সাবজেক্ট নেই মানে এখানে আমি কি করতে পারবো না, সাবজেক্ট লিখতে পারবো না, বসানোর কোনো উপায় নেই। সাবজেক্ট নেই তো আমি বসাবো কীভাবে, নাকি না? আর যদি মনে হয় যে না সাবজেক্ট আছে, বসাই, তাহলে পরেও আমি এটাকে ইউ আকারে ব্র্যাকেটের মধ্যে কি করতে পারি, লিখে রাখতে পারি আপাতত। তাহলে আমি এই অংশটাকে লিখতেও পারি, নাও লিখতে পারি প্যাসিভ ভয়েসে পাল্টানোর সময়, হ্যাঁ কি না? যদি এটাকে লিখি তাহলে পরে বাই থাকবে, আর যদি এটাকে না লিখি তাহলে পরে বাক্যের মধ্যে বাইটা কি থাকতে পারবে? পারবে না। পার্টস অফ স্পিচের প্রিপোজিশন মনে আছে তো? নিশ্চয়ই আমাদের দেখা হয়ে গেছে ভিডিওটা। আমার প্রত্যেকটা ভিডিওর সঙ্গে প্রত্যেকটা ভিডিওর কানেকশন আছে, লিঙ্ক আছে। আমি যা যা কথা অলরেডি আগের ভিডিওগুলোতে বলে আসছি, সেই কথাগুলো পর পর প্রত্যেকটা ক্ষেত্রেই প্রয়োজন পড়বে। সেই প্রিপোজিশনের ভিডিওটার মধ্যে আমি বলেছিলাম প্রিপোজিশন কথাটার মানে কি, প্রিপোজিশন অর্থাৎ আগে স্থান। মানে কি, কার আগে স্থান? যে কোনো একটা নাউন অথবা প্রোনাউনের আগে স্থান। আমি দেখতে পাচ্ছি এখানে একটা সাবজেক্টের ঘরে নাউন বা প্রোনাউন বসতো, যদি এটাকে না বসাই তাহলে এমন কোনো শব্দ পাওয়া যাচ্ছে না যার আগে প্রিপোজিশনটাকে বসানো যায়, এমন কোনো নাউন প্রোনাউন পাওয়া যাচ্ছে না যার আগে এটাকে বসানো যায়। তো সুতরাং বাক্যের মধ্যে এই বাই প্রিপোজিশনটাকেও আর কি করতে পারবো না, ব্যবহার করতে পারবো না। তাহলে যদি এটাকে বসাই তাহলে নো প্রবলেম, কিন্তু যদি না বসাই তাহলে বাক্যটা কোথায় শেষ হয়ে যাবে? এখানে শেষ হয়ে যাবে। আশা করি কথাটা বোঝাতে পারলাম। যেই এখানে বসালাম, এর পরের কাজটা হচ্ছে আমার কি করা, অক্সিলারি ভার্ব হিসাবে বি ভার্বকে নিয়ে চিন্তা করা। ওকে, পাস্ট পার্টিসিপল ফর্ম একা একা বসতে পারে না, এর নিজস্ব কোনো সম্পূর্ণ মানে নেই। তাহলে অক্সিলারি ভার্ব বসাতে হবে। অক্সিলারি ভার্ব কাকে থেকে বসাবো? প্রশ্নে দেওয়া বাক্যের ভার্বের ফর্ম থেকে বসাবো। ভার্বের কোন ফর্ম বসে আছে? প্রেজেন্ট ফর্ম বসে আছে। প্রেজেন্ট ফর্ম বসে আছে মানে অক্সিলারি ভার্বের কোন ফর্ম বসবে? প্রেজেন্ট ফর্ম। অক্সিলারি ভার্ব হিসেবে আমি কাকে ব্যবহার করি? বি ভার্বকে, বা চিন্তা করি বি ভার্বকে। বি ভার্বের কোন ফর্ম বসাবো? প্রেজেন্ট ফর্ম বসাবো। বি ভার্বের প্রেজেন্ট ফর্মগুলো কি কি? অ্যাম, ইজ, আর। এখানে অ্যাম বসবে না, ইজ বসবে না, আর বসবে। দ্য ডোর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সুতরাং ইজ বসবে। তাহলে আমার বাক্যটা দাঁড়ালো দ্য ডোর ইজ ওপেন, বা এখানে শেষ। আর যদি ইউটাকে এখানে আমি রেখে নিয়ে কাজটা করি, চিন্তা করি, তাহলে পরে দ্য ডোর ইজ ওপেন্ড বাই ইউ। তুমি এটা লেখো, চাই এটা লেখো, যেটাই লেখো না কেন, এবার আমার ভয়েস চেঞ্জ কি হয়ে গেছে? কমপ্লিট হয়ে গেছে। একদম কারেক্ট, স্ট্রাকচারালি একদম কারেক্ট, কোনো ভুল নেই। কিন্তু কাজটা আমরা যেহেতু প্র্যাকটিক্যালি কাজটা করছি, অর্থাৎ বাক্যগুলোকে ভয়েস চেঞ্জ করতে শিখছি, তো সুতরাং আমাকে কিন্তু আমার আগের যে কথাগুলো অলরেডি বলা হয়ে গেছে সেগুলোর অক্ষরে অক্ষরে সম্পূর্ণটা মনে রাখতে হবে। যেহেতু আমরা সম্পূর্ণ জিনিস পড়ছি না বা এতগুলো জিনিস পড়ছি না, আমরা অল্প কিছু পড়ছি যেটা আমার কাজ করতে সাহায্য করবে। তাহলে ওই কাজ করতে সাহায্য করার অল্প কিছুটা জিনিস আমাকে 100% মনে রাখতে হবে। আর মনে রাখার জন্য ভয়েস চেঞ্জের একটা সংজ্ঞার কথা বলা হয়েছিল একদম শুরুতে। ভয়েস চেঞ্জ করা মানে কি করা? সেখানে বলা হয়েছিল বাক্যের মানে অপরিবর্তিত রেখে ভার্বের আকার পাল্টানোকে বলা হয় ভয়েস চেঞ্জ, তাই না? ভার্বের আকার পাল্টাও, কিন্তু বাক্যের মানে যেন কি থেকে যায়? অপরিবর্তিত থাকে। আর তার সাথে সাথে আমি বলে দিয়েছিলাম যে ভয়েস চেঞ্জ আর ন্যারেশন চেঞ্জ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের অন্তর্গত, এক একটা আলাদা আলাদা চ্যাপ্টার। তো যে কারণের জন্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের প্রাথমিক নিয়মটা হচ্ছে বাক্যের মানে এক রাখা। ওই নিয়মটা ভয়েস চেঞ্জের জন্য কার্যকর হবে, ন্যারেশন চেঞ্জের জন্য কার্যকর হবে। তাহলে এখানে আমাকে বাক্যের মানে এনি হাও কি রাখতে হবে? অপরিবর্তিত রাখতে হবে। তো দেখা যাক, ভার্বের আকার তো পাল্টেছি। ভার্বটা ছিল প্রেজেন্ট ফর্মে, আমি বসাচ্ছি কোন ফর্মে? পাস্ট পার্টিসিপল ফর্মে। ভেরি গুড, চেঞ্জ তো হয়ে গেছে ভার্বের আকার। মানেটা ঠিক আছে তো? একবার চেক করে নিই এই বাক্যটার মানে কি। দরজাটা খোলো, দরজাটা খোলো, বাক্যটার মানে, এই বাক্যটার মানে কি? দ্য ডোর ইজ ওপেন, বাক্যটার মানে দরজাটা খোলা হয়েছে। ব্র্যাকেটে তোমার দ্বারা,
যদি এটা থাকে তাহলে পরে এটা মানেতে আসবে, আর যদি এটা না থাকে তাহলে পরে মানেটা এখানে শেষ হয়ে যাবে, তাই না? দরজাটা খোলা হয়েছে অথবা দরজাটা তোমার দ্বারা খোলা হয়েছে, দুটোর মধ্যে কোনো একটা মানে কি এক আছে? তাহলে এই বাক্যটা বানান ছিল, এই বাক্যের ভয়েস চেঞ্জ করলাম, আমরা যে পদ্ধতি শিখে এসেছি বা আলোচনা করে এসেছি। ভয়েস চেঞ্জ করার পরে যে বাক্যটা দাঁড়ালো সেই বাক্যটার মানে বের করলাম, প্রশ্নে দেওয়া বাক্যের মানে বের করলাম, ভার্ব ফর্ম তো চেঞ্জ করছি সংজ্ঞা অনুযায়ী, ফাইন। মানে এক আছে তো, মানেটা ছিল দরজাটা খোলো, আর এখন বলা হয়েছে দরজাটা খোলা হয়েছে। দুটো মানে এক? কখনোই না। দরজাটা খোলো বলবো কখন? যখন দরজা খোলা হয়নি। কিন্তু যে বাক্যটাকে আমি প্যাসিভ ভয়েসে বানালাম নর্মাল নিয়ম ব্যবহার করে, সেই বাক্যটাকে সেভাবে তৈরি করার ফলে যে বাক্যটা দাঁড়ালো তার মানেটা দাঁড়ালো দরজা অলরেডি খোলা হয়ে গেছে। তাহলে অর্ডার দেওয়ার মানে কি? খোলা দরজাকে খোলার জন্য আদেশ দেবো নাকি? হয় না। তার মানে আমি ভয়েস চেঞ্জের অর্ধেক কাজ তো করেছি, পাস্ট পার্টিসিপাল ফর্মটাকে পাল্টে দিয়েছি, ভার্বের ফর্মটাকে পাল্টেছি, ভেরি গুড। কিন্তু বাক্যের মানে দুটোকে কি রাখতে পারিনি? এক রাখতে পারি। অর্থাৎ ভয়েস চেঞ্জটা কি হয়ে গেছে? ভুল হয়ে গেছে। তাহলে ভুলটা করলাম কোথায়? স্যার আপনি যা যা বলেছিলেন আমি তো তাই করে গেছি। এসভিও চিনেছি, এসভিওকে সাজিয়েছি, ওপিপিএস প্রয়োগ করছি, তারপরে অক্সিলারি হিসেবে বি ভার্বের আকার ব্যবহার করছি, সবই তো ঠিক আছে। তা আমার গলতটা কোথায় হলো? আসলে গলত কোথাও হয়নি। আসলে এই জাতীয় বাক্যের এরকম ঘটনা ঘটার একটা মূল কারণ আছে, কারণটা বলছি। তাহলে এভাবে যেরকম আদেশমূলক বাক্যের মানেটা চেঞ্জ হয়ে যায়, ঠিক একই রকমভাবে অনুরোধমূলকের ক্ষেত্রেও চেঞ্জ হবে, উপদেশমূলকের জন্যও চেঞ্জ হবে। বাড়িতে করে দেখো, একই অবস্থা দাঁড়াবে। কীরকম দাঁড়াবে? দ্য ডোর ইজ ওপেন্ড বাই ইউ, এটাও তাই আসবে। প্লিজ, আমার ভয়েস চেঞ্জের কোনো প্রয়োজন পড়ে না। তাহলে প্লিজ দ্য ডোর ইজ ওপেন্ড বাই ইউ, এটা তো বাক্যের কোনো মানেই দাঁড়ায়। পরের বাক্যটা ইয়োর বুকস আর রেড বাই ইউ, বা ইয়োর বুকস আর রেড, মানে পড়া হয়ে গেছে, একই সিচুয়েশন। ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে এই জাতীয় ঘটনা বা এরকম পরিস্থিতি তৈরি হওয়ার একটা বিশেষ কারণ আছে। কারণটা কি? কারণ এই বাক্যগুলোর মধ্যে সাইমালটেনিয়াসলি একই সঙ্গে দুটো ভার্ব কাজ করে, দুটো ক্রিয়াপদ কাজ করে। একটা ক্রিয়া যেটাকে আমি দেখতে পাচ্ছি, আরেকটা ক্রিয়া যেটাকে আমি অনুভব করছি, যেটা আমার বাক্যের মধ্যে দেওয়া নেই। বাক্যের মধ্যে কতগুলো ক্রিয়া দেওয়া আছে, কতগুলো ভার্ব দেওয়া আছে? একটা, অনলি ওয়ান। ওপেন, দিস ইজ দ্য ভার্ব, ওপেন, দিস ইজ দ্য ভার্ব, রিড, দিস ইজ দ্য ভার্ব। কটা ভার্ব? একটা ভার্ব। কিন্তু এই বাক্যগুলোকে ইম্পারেটিভে কেন বলা হয়েছে যেটা ইম্পারেটিভ সেন্টেন্স? কারণ এই বাক্যগুলো মুখ দিয়ে উচ্চারণ করার সাথে সাথে বলার ধরনের উপর ডিপেন্ড করে বোঝা যায় যে এখানে আদেশ করা হয়েছে, অনুরোধ করা হয়েছে এবং উপদেশ দেওয়া হয়েছে। তাহলে এই যে আদেশ করা, অনুরোধ করা বা উপদেশ দেওয়া, এগুলোও তো কাজ। তাহলে এই বাক্যটাকে বলার সাথে সাথে দরজা খোলার যে কাজটা হচ্ছে তার সাথে সাথে আদেশ করার কাজটাও তো হচ্ছে। তাহলে সাইমালটেনিয়াসলি একই সঙ্গে এই বাক্যগুলোর ক্ষেত্রে, ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্যগুলোর ক্ষেত্রে দুটো ভার্বের সেন্স কাজ করে। এবং এই দুটো ভার্বের সেন্স কাজ করতে থাকায় আমরা যদি শুধুমাত্র একটা ভার্ব দিয়ে বাক্যটার ভয়েস চেঞ্জ করতে চাই, বা যে ভার্বটাকে আমি দেখতে পাচ্ছি তাকে দিয়ে ভয়েস চেঞ্জ করার চেষ্টা করতে চাই, তাহলে পরে সেক্ষেত্রে বাক্যটা মানেটা চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ আদেশটা আর আদেশের মতন শোনায়, বা পুরোপুরি মিনিংটাই কী করে দেয়? চেঞ্জ করে দেয়। অথবা বাক্যে কোনো মানেরই অস্তিত্ব থাকে না, কোনো একটা সিচুয়েশনে প্রবলেম ক্রিয়েট হবে। তাহলে আমরা করবো কি? তার মানে আমি ওপেন দ্য ডোর মানে ইম্পারেটিভ সেন্টেন্সগুলোর ক্ষেত্রে জাস্ট এই নিয়মটাকে প্রয়োগ করে আমার কাজ হচ্ছে না। তাহলে স্যার আগের দিন যে বললেন একই নিয়ম প্রয়োগ করে আমরা ভয়েস চেঞ্জ করব, হ্যাঁ একই নিয়ম প্রয়োগ করে ভয়েস চেঞ্জ করব। হ্যাঁ, তবে এটাও বলেছিলাম আগের দিন যে একটু আধটু কী থাকবে, চেঞ্জেস থাকবে। দেখবে আমি একটু আধটু চেঞ্জ করে নিয়ে নিয়মটা কিন্তু আমার একই রেখে দেবো ভয়েস চেঞ্জ করার জন্য। কী সেই চেঞ্জ? যখনই আমি দেখব সরাসরি ওপিপিএস প্রয়োগ করে ভয়েস চেঞ্জ করা যাচ্ছে না, হয় বাক্যের মানে পাল্টে যাচ্ছে, বা বাক্যের কোনো মিনিংই থাকছে না, বা বাক্যের মধ্যে যে সেন্সটা ছিল কোয়েশ্চেনে সেই সেন্সটা আমি বাক্যের মধ্যে উত্তরে পাচ্ছি না, তখনই আমাকে বুঝে নিতে হবে যে এই বাক্যের মধ্যে নিশ্চয়ই সাইমালটেনিয়াসলি দুটো ভার্ব কাজ করছে। এবং যেই আমি বুঝিয়ে যাবো যে দুটো ভার্ব কাজ করছে, আমাকে খোঁজ করতে হবে তাহলে সেকেন্ড ভার্বটা কী হবে? সেকেন্ড ভার্ব এটার একটা ভার্ব ওপেন, আরেকটা ভার্ব কী হবে? আদেশ করা। আদেশ করাকে ইংলিশে কি বলা হয়? অর্ডার, তাই না? আদেশ করাকে অর্ডার বলা হয়।
অনুরোধ করাকে ইংলিশে কি বলা হয়? রিকোয়েস্ট। উপদেশ দেওয়াকে ইংলিশে কি বলা হয়? অ্যাডভাইস। খেয়াল থাকে জানো, এসি, এখানে যদি সিই লাগাও মানে হয়ে যাবে উপদেশ, নাউন, আর যদি এসি লাগাও তাহলে মানেটা হবে উপদেশ দেওয়া, মানে ভার্ব। তাহলে প্রথম বাক্যের জন্য আদেশটা, যেটা আরেকটা ভার্ব কাজ করছে, ভার্ব কাজ করছে, সেটা হচ্ছে আদেশ করা। দ্বিতীয় বাক্যের জন্য আরেকটা কাজ যেটা কাজ করছে সেটা হচ্ছে রিকোয়েস্ট করা, অনুরোধ করা। আর তৃতীয় বাক্যের জন্য আরেকটা কাজ যেটা কাজ করছে সেটা হচ্ছে অ্যাডভাইস দেওয়া, মানে উপদেশ দেওয়া। এবার এই তিনটি কাজ আমাকে প্রথম বাক্যের জন্য আমি কোন ভার্বটাকে নেব? আদেশ করাকে নেব। পরে দুটো আমি মুছে দিচ্ছি, কারণ যা কাজ আমি এখানে করছি সেম কাজ আমাকে এইগুলোর ক্ষেত্রেও করতে হবে। ঠিক আছে? তাহলে প্রথম ক্ষেত্রে আমি আদেশ করার জন্য কাজটা কি হবে? কাজটা কি করা হয়েছে? আদেশ করার কাজটা করা হয়েছে। এবার প্রশ্ন, বাক্যের মধ্যে আমি কি পেয়ে গেছি? ভার্ব পেয়ে গেছি। কেন আনলাম? কারণ যে ভার্বটাকে আমি দেখতে পাচ্ছি বাক্যের মধ্যে, তাকে দিয়ে ভয়েস চেঞ্জ সরাসরি ওপিপিএস প্রয়োগ করলে বাক্যের মানে পাল্টে যাচ্ছে, ভয়েস চেঞ্জটা ঠিকঠাক হচ্ছে। যখন এই পরিস্থিতি আসবে তখন আমাকে নতুন একটা সাবজেক্ট, নতুন একটা ভার্ব, নতুন একটা অবজেক্টকে বাক্যের মধ্যে নিয়ে আসতে হবে। কোন সাবজেক্ট ভার্ব অবজেক্টকে আনবো? দ্বিতীয় যে ভার্বটা কাজ করছে সেই ভার্বটাকে এনে সেই অনুযায়ী বাক্যের সাবজেক্ট বা অবজেক্টকে আমি কি করব? নির্ধারণ। কথা বুঝছো? তাহলে প্রথম বাক্যটাকে হলো না, আমি প্রথম বাক্য অনুযায়ী আরেকটা কাজ কি? আদেশ করার কাজ করা হয়েছে, আদেশ করা ভার্ব আনলাম। এবার আমাকে কি লাগবে? আমার কি লাগবে? সাবজেক্ট লাগবে আর অবজেক্ট লাগবে। কার? ওপেনের না অর্ডারের? অর্ডারের। এখন আমি নতুন ভার্ব এনেছি কি? অর্ডার। যেই আমি অর্ডারকে দেখলাম, এবার আমি চিন্তা করলাম এই বাক্যটা অনুযায়ী, ওপেন দ্য ডোর, কথাটা কে বলেছে? আদেশ করেছে। কে আদেশ করেছে? বলা নেই কে আদেশ করেছে, কাকে আদেশ করেছে তাও বলা নেই। কিন্তু কে আদেশ করেছে এটা আমিও হতে পারি, তুমিও হতে পারো, সেও হতে পারে, রাম হতে পারে, যদু হতে পারে, মধু হতে পারে, যে কেউ হতে পারে, তো জানি না কে আদেশ করেছে। যখন আমি বুঝে উঠতে পারছি না যে আদেশটা কে করছে, ফিক্সড কে করছে, তখন নিজের সুবিধার জন্য, নিজের চিন্তার সুবিধার জন্য ধরে নিলাম আদেশটা কে করছে? আমি করছি। তাহলে আমি ধরে নিলাম আদেশটা কে করছে? আমি। তাহলে আমি হয়ে গেলাম বাক্যের কি? সাবজেক্ট। এক্ষেত্রেও তাই, আমি অনুরোধ করছি, আমি উপদেশ দিচ্ছি। প্রতি ক্ষেত্রে বাক্যের সাবজেক্ট কি হয়ে গেছে? আমি পেয়ে গেছি। এবার প্রশ্ন, বাক্যের অবজেক্ট বের করা। অবজেক্ট বের করতে হবে। অবজেক্ট যদি বের করতে হয় তাহলে এই ক্ষেত্রে আমি অবজেক্ট কিভাবে বের করব? কাকে আদেশ দেওয়া হয়েছিল? আদেশ করা হয়েছিল। কে আদেশ করেছে? আমি। কাকে আদেশ করেছি তাও বলা নেই বাক্যের মধ্যে। কিন্তু আমি জানি আদেশ একমাত্র একটাই প্রোনাউনকে করা যায়, সেটা কাকে? ইউকে। এখনই বললাম, তাই না? তাহলে যাকে সম্বোধন করব তাকে আমি নিশ্চয়ই প্রতি ক্ষেত্রে, ইচ অ্যান্ড এভরি কেসেসের জন্য ইউ বলে সম্বোধন করতে পারবো। অর্থাৎ এই আদেশ করার কাজটা করা হয়েছে কাকে? ইউকে। ইউকে। ইউকে বলা যায় না, যায় না। তাহলে এবার আমি নতুন একটা সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম আর অবজেক্ট পেলাম। এটা কখন করব? যদি দেখি সরাসরি ওপিপিএস করলে পরে বাক্যের মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, ভয়েস চেঞ্জটা ভুল হয়ে যাচ্ছে, তখনই নতুন সাবজেক্ট, নতুন ভার্ব, নতুন অবজেক্ট নিয়ে এসে বাক্যটাকে নতুন করে আমাকে একটা স্ট্রাকচার দিতে হবে। আশা করি কথাটা বোঝা গেছে, এত দূর পর্যন্ত বোঝা গেছে। যখন আমার নতুন সাবজেক্ট ভার্ব অবজেক্ট চলে আসলো, এবার আমি দেখলাম যে আমাকে বাক্য দেওয়া হয়েছিল ওপেন দ্য ডোর, আর আমি বাক্য বানালাম আই অর্ডার। কারণ বাক্য দুটো তো আলাদা হয়ে গেল, একেবারেই আলাদা, তাই না? তো বাক্যের মানে আমি এর যদি ভয়েস চেঞ্জ করে দিই তাহলে বাক্যের মানে তো এক থাকতে পারবে না। তাহলে পারে তখন আমাকে প্রশ্নে দেওয়া বাক্যটাকে এই বাক্যের সঙ্গে কি করতে হবে? জুড়ে দিতে হবে, অ্যাড করতে হবে, যাতে বাক্যের মিনিংটা এক থেকে যায়। কিভাবে জুড়বো? দেখো কিভাবে জুড়বো। আমি অলরেডি অর্ডারটাকে ফাইনাইট ভার্ব হিসাবে গ্রহণ করে নিয়েছি, তাই না? ভার্বের চ্যাপ্টার পার্টস অফ স্পিচে দেখে নিও, বিশ্লেষণ করা আছে কোনটা কি। ফাইনাইট ভার্ব হিসেবে গ্রহণ করে নিচ্ছি, আর সেখানে আমি জানি একটা বাক্যের মধ্যে ম্যাক্সিমাম কটা ফাইনাইট ভার্ব থাকতে পারে? একটাই। ফাইনাইট ভার্ব কটা হবে? একটাই। তাহলে এবার যে বাক্যটা প্রশ্নে দেওয়া হয়েছিল সেখানেও তো ওপেনটা ছিল একটা কি? ফাইনাইট ভার্ব। অর্থাৎ আমার কাছে এই বাক্যটা ছিল আলাদা একটা ফাইনাইট ভার্ব দিয়ে, আমি নতুন একটা বাক্য বানালাম আর একটা ফাইনাইট ভার্ব দিয়ে। এবার এই দুটোকে যদি এক করতে হয় তো দুটোকেই তো আর ফাইনাইট রাখা যাবে না। তার মানে নিশ্চয়ই ফাইনাইটটাকে, কোনো একটা ফাইনাইটকে আমাকে কিসে পাল্টাতে হবে?
ইনফাইনাইটে পাল্টাতে হবে বা অন্য কোনো পদ্ধতিতে আমাকে বাক্যটাকে জোড়া লাগাতে হবে। এক্ষেত্রে আমি সহজেই এটাকে ইনফাইনাইটে পাল্টে বাক্য দুটোকে জোড়া লাগাতে পারি। কীভাবে? তাও বলে দিয়েছিলাম ভার্বের চ্যাপ্টারে, যেখানে বলা হয়েছিল যদি দেখো অলরেডি এটাকে ফাইনাইট হিসেবে নিয়ে নিয়েছি, এটাকে তো আর ইনফাইনাইট করবো না, তার মানে এটাকেই আমি কী করতে যাচ্ছি, ইনফাইনাইট ভার্বে পাল্টাতে চাই, পাল্টাতে যাব বা পাল্টাবো। তাহলে সেই ক্ষেত্রে এই ভার্বটাকে যদি আমি ইনফাইনাইটকে পাল্টে দিই, যদি পাল্টে দিই, তাহলে বাক্যটা কেমন হতে যাচ্ছে বা কিভাবে বাক্যটা তৈরি হতে যাচ্ছে। যে আমি কাউকে যদি আদেশ করি, সেই আদেশ করার কাজটা আগে হবে নাকি দরজা খোলার কাজটা আগে হবে? আমি তোমাকে আদেশ করছি দরজা খুলতে, এটাই তো কথাটা। ওপেন দ্য ডোর, দরজাটা খোলো, মানে কি আমি তোমাকে দরজা খুলতে আদেশ করছি। তাহলে এই কথাটার মধ্যে কোন কাজটা আগে হবে, আগে আদেশ করবো নাকি আগে দরজা খুলবো? হ্যাঁ, দরজা যদি খোলাই হয়ে যায় তাহলে আর আদেশ করে লাভটা কি? যে কারণের জন্য এটা কি হলো না, ঠিকঠাক হলো না, মানে এটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে নিশ্চয়ই আদেশ করার কাজটা কি হচ্ছে, আগে হচ্ছে, অর্থাৎ ওপেনের কাজটা, দরজা খোলার কাজটা পরে হচ্ছে। তার মানে যেটাকে আমি ইনফাইনাইট ভার্ব আকারে বসাতে যাচ্ছি, সেই ইনফাইনাইট ভার্বের কাজ ফাইনাইট ভার্বের কাজের পরে হচ্ছে। যদি ইনফাইনাইট ভার্বের কাজ ফাইনাইট ভার্বের কাজের পরে হয়, তারপরে আমরা কী ব্যবহার করি? ইনফাইনাইট ভার্বের ইনফিনিটিভ স্ট্রাকচার তৈরি করি, অর্থাৎ টু প্লাস ভার্বের অরিজিনাল ফর্ম। টু প্লাস ভার্বের অরিজিনাল ফর্ম ব্যবহার করলে পরে কথাটা কি দাঁড়াবে? ওপেন। ঠিক আছে, এবার ইনফাইনাইট ভার্ব যেই বসিয়ে দিলাম, ইনফাইনাইট ভার্বের একটা সাবজেক্ট থাকবে, ইনফাইনাইট ভার্বের একটা কি থাকবে, অবজেক্ট থাকবে। আমরা আগের ভিডিওগুলোর মধ্যে কোনো একটাতে আমি সেটা দিয়েও বাক্য তৈরি করার দেখিয়ে দিয়েছি। যদি দেখো ফাইনাইট আর ইনফাইনাইট ভার্বের ব্যবহার সেখানে লেখা আছে, যদি এখানে না বুঝতে পারো তাহলে ওই ভিডিওটাকে আরেকবার দেখে নিয়ে বুঝে নিয়ে তারপরে এই অংশটাকে দেখো, তাহলে সুবিধা হবে। তাহলে ইনফাইনাইট ভার্বের আকার বসেছে, যদি ইনফাইনাইট ভার্বের একটা সাবজেক্ট থাকতে পারে, ইনফাইনাইট ভার্বের আবার একটা অবজেক্টও থাকতে পারে। এখানে মজার ঘটনাটা হচ্ছে ফাইনাইট ভার্বের যেটা অবজেক্ট সেটাই আবার ইনফাইনাইট ভার্বের সাবজেক্ট। দেখো, আদেশ করা হয়েছিল তোমাকে, আর দরজাও খুলবে কে, তুমি, দুটোই একই। তাহলে একসাথে বসে থাকাতে আমাকে আর আলাদা করে আর সাবজেক্টটাকে বসাতে হচ্ছে না, এখানে অলরেডি বসে আছে। বলেছিলাম ওই ভিডিওতে তিনটা প্যাটার্ন, তিনটা প্রকারের এই সিচুয়েশন আসতে পারে, তিনটা সিচুয়েশন আসতে পারে, দেখে নিও, আর রিপিট করছি না। তাহলে ইনফাইনাইট ভার্বের সাবজেক্ট বসানো অলরেডি আছেই, তাহলে ইনফাইনাইট ভার্বের অবজেক্ট থাকতে পারে অবশ্যই। কি খুলবে? দরজা। তো সুতরাং দ্য। এবার দেখো তোমার কাছে একটা বাক্য আসছে, এস ভি ও, নতুন একটা বাক্য, তার সাথে ইনফাইনাইট ভার্ব এবং অবজেক্ট, এবং এই বাক্যটা এখন স্ট্রাকচারালি কিন্তু অ্যাসার্টিভ। কেন বলো তো? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাই না? স্ট্রাকচার তো আমি স্ট্রাকচারালি আমি কি দেখতে পাচ্ছি, অ্যাসার্টিভ দেখতে পাচ্ছি। তাহলে স্যার ইম্পারেটিভের মানেটা কীভাবে থাকলো? আরে মানে থাকলো, এখানে বলার ধরনের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে, আদেশ করা হচ্ছে, আর এখানে বলেই দেওয়া হয়েছে যে আমি তোমাকে আদেশ করছি। তাহলে এই বাক্যটাতে বলা ছিল না যে আমি তোমাকে আদেশ করছি, ওটা উচ্চ ছিল, লুকানো ছিল, বলার ধরনটাই, সেন্সটাই তৈরি করছিল আদেশ করা। কিন্তু এখানে সরাসরি আদেশ করছি বলে দিচ্ছি, সরাসরি অনুরোধ করছি বলে দিচ্ছি, সরাসরি উপদেশ দিচ্ছি বলে দিচ্ছি। তো যেহেতু দুটো ক্ষেত্রে এই সেকেন্ড যে ভার্বটা আমার এখানে উজ্জ্ব ছিল সেটাকে সামনে নিয়ে এসে এই বাক্যটা তৈরি করেছি, যে কারণে বাক্যটা অ্যাসার্টিভে পরিণত হলেও আমার বাক্যের মিনিংয়ের কোনো পরিবর্তন হয়নি, মিনিং একই থেকে গেছে। ওখানে ছিল দরজাটা খোলো, বোঝাই যাচ্ছে আদেশ করছি দরজা খোলার জন্য তোমাকে, চোখের সামনে যে আছে, এখানে বলেই দিলাম আমি তোমাকে আদেশ করছি দরজাটা খুলতে। ভেরি সিম্পল, একই কথা, দুটো মানে এক। যখন আমি এই বাক্যটা এবার তৈরি করে ফেললাম, এবার আমি কি করতে পারবো? এসভিও পেয়ে গেছি, তাই না? এবার আমার কি কাজ? এসভিওকে চেনা, এসভিও আকারে সাজানো, ওপিপিএস প্রয়োগ করা, অক্সিলারি হিসেবে প্যাসিভ ভয়েস তৈরি করা। তাহলে এখানে তো আমি ভয়েস চেঞ্জ করিনি, এখানে একটু চেঞ্জ করেছি, বাক্যটাকে পাল্টেছি। তো অল্প অল্প চেঞ্জ তো থাকবেই প্রত্যেকটা বাক্যের মধ্যে, কিন্তু ভয়েস চেঞ্জ করার নিয়ম এক, অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার নিয়ম এক। এতটা আসার পরে যখন আমি এসভিও পেয়ে গেলাম, এবার আমি কি তৈরি করলাম? ওপিপিএস দিয়ে অক্সিলারি ভার্ব বসিয়ে একই পদ্ধতিতে, যে পদ্ধতিতে আগের বাক্যটা করেছিলাম, এই একই পদ্ধতিতে আমি এখানেও কি করছি? ভয়েস চেঞ্জ। কথাটা আশা করি বোঝা গেছে। করে দেখাচ্ছি, তার আগে পরের দুটো বাক্যকেও লিখে দেখাই। যদি কারোর খুব অসুবিধা হয় ইম্পারেটিভ সেন্সে এই টুটাকে বসানো, ইনফাইনাইট ভার্ব দিয়ে টুটাকে বসাতে, তাহলে পরে এবার মুখস্থ রাখার জন্য বা মনে রাখার জন্য সহজ পদ্ধতি, যখনই আদেশমূলক বাক্য থাকবে মনে মনে তৈরি করে নাও, আই অর্ডার ইউ, তারপরে একটা টু বসাও। অনুরোধমূলকের জন্য আই রিকোয়েস্ট ইউ, টু বসাও। উপদেশমূলকের জন্য পরে একটা টু বসাও, প্রতি ক্ষেত্রে টুই বসবে।
উপদেশের জন্য টু বসালাম, রিকোয়েস্টের জন্য টু বসালাম, বাক্যটাকে মনে মনে তৈরি করলাম, আই রিকোয়েস্ট ইউ, আই অ্যাডভাইস ইউ। এবার যে বাক্যটা প্রশ্নে দেওয়া আছে সেই বাক্যটাকে হুবহু এখানে তুলে দাও। দেখো তাই করছি। টু ওপেন দ্য ডোর, এখানেও কি আছে? ওপেন দ্য ডোর আছে কি না? এই বাক্যটাতেও প্লিজ ওপেন দ্য ডোর, এখানে কি লিখবো? প্লিজ ওপেন দ্য ডোর না, প্লিজ কথাটা তো বোঝাচ্ছিল অনুরোধ করা, আর সেই অনুরোধ করার জন্যই তো আমি কি বসিয়ে দিয়েছি রিকোয়েস্ট। ওখানে প্লিজের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছিল, এখানে রিকোয়েস্টের মধ্যে দিয়ে প্রকাশিত হয়ে গেছে। তো সুতরাং প্লিজটাকে আর ব্যবহার করার দরকার নেই। তো যার ফলে বাক্যটা শুধুমাত্র কি পড়ে থাকলো? ওপেন দ্য ডোর। এই দেখো টু এর পরে ওপেন ভার্ব বসে যায়, বসে কিনা? ওপেন দ্য ডোর। পরেরটাতে টু আছে, যে বাক্যটা দেওয়া আছে সেটা কি হুবহু লিখে দাও। কি হবে? রিড ইউর। তাহলে তুমি ফাইনাইট ইনফাইনাইটের বিচার করে এখানে বাক্যটাকে জোড়া লাগাতে পারো, অথবা মুখস্থের মতন করে টু বসিয়ে সরাসরি বাক্যটাকে লিখে দিয়েও বাক্য দুটোকে জোড়া লাগাতে পারো। আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, তোমার যেটাতে সুবিধা মনে হয় সেরকমভাবে করো। কিন্তু সেকেন্ড পদ্ধতিতে করাটা মানে তুমি বুঝে কাজ করলে না, কিন্তু এই পদ্ধতিতে করা মানে তুমি বুঝে কাজ করলে। কেন তুমি এখানে টু ওপেন আনলে, কেন অন্য কোনো ইনফাইনাইট ভার্বের স্ট্রাকচার আনলে না? আমি বলবো এই পদ্ধতিতে মনে রাখা খুব অসুবিধা হচ্ছে, তাহলে ইউজ ইট, কিছু করার নেই। যাই হোক, যখন আমি এই বাক্যের থেকে এই বাক্যে পাল্টে গেলাম, তৈরি করে ফেললাম, এবার হবে আমার কাজ কি করা? ভয়েস চেঞ্জ করা, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়া। তাহলে অ্যাক্টিভ থেকে যদি প্যাসিভে যেতে হয় তাহলে আমার কাজটা কি? আগে ওপিপিএস প্রয়োগ করি। ওপিপিএস প্রয়োগ করলে কি হবে? ইউ আসবে সামনে, ইউ এর সাবজেক্টিভ আকার কি? ইউ একই থাকতেছে। আর ভার্বটা কোনটা? অর্ডার। তাহলে অর্ডার্ড প্রিপোজিশন বাই, আই এর অবজেক্টিভ ফর্ম কি হবে? মি। আর এটা তো আমার ভয়েস চেঞ্জে কোনো কাজে আসে না। কেন? কারণ ভয়েস চেঞ্জ করার সময় সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাড়া আর কোনো কিছুই আমার দরকার পড়ে না। তাহলে যা কিছু আর বাক্যের মধ্যে থাকবে সে যেখানে যেমনভাবে আছে তাকে সেখানে সেরকমভাবেই কি করে রেখে দাও? বসিয়ে রেখে দাও। আপাতত শিখছি, নতুন শিখছি, তো সুতরাং বেশি জটিলতায় যাওয়ার দরকার নেই। প্রথম স্টেপে এক লাফে গাছে ওঠার চেষ্টা করার দরকার নেই, আগে অল্প একটু উঠি না। তো সুতরাং আমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট বের করবো, ওপিপিএস প্রয়োগ করব। যদি বাক্যের মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদ দিয়ে আর কিছু থাকে, সেটা যাই থাক, সে যেখানে যেমনভাবে বসে আছে তাকে সেখানে সেরকমভাবে বসিয়ে দাও। কোথায় বসে আছে? বাক্যের শেষে বসিয়ে রেখে দাও না। টু ওপেন দ্য, কথাটা বোঝা যায়? আশা করি বোঝা যায়। এবার পাস্ট পার্টিসিপল ফর্ম একা একা বসে আছে, একা একা বসতে পারে না, তার কি দরকার? অক্সিলারি হিসেবে কাকে লাগবে? বি ভার্বকে লাগবে। চিন্তা করতে, এখানে বি ভার্বের কোন আকার বসাবো? একে দেখে চিনবো নাকি একে দেখে চিনবো? অবশ্যই একে দেখে চিনবো, কারণ আমি ভার্বটা কোন ভার্বের ভয়েস চেঞ্জ করতেছি। ভয়েস চেঞ্জ কার হয়? ভার্বের হয়, বলেছিলাম আগের ভিডিওতে। তো ভয়েস চেঞ্জ আমি কোন ভার্বকে দেখে করছি? অর্ডারকে। তাহলে কাকে দেখবো? একেই দেখবো। আর এর আমি কোন আকার দেখতে পাচ্ছি? প্রেজেন্ট আকার। তো সুতরাং এখানেও আমার কি আকার বসবে? প্রেজেন্ট আকার। ইউ এর পরে বি ভার্বের কোন আকার বসে? আর। প্রেজেন্টের আর আকারটা বসে। তো সুতরাং ইউ আর অর্ডার্ড বাই মি টু ওপেন দ্য ডোর। তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আচ্ছা স্যার এখানে অর্ডার কেন হবে? এটা অর্ডার যদি থাকে, আই অর্ডার্ড ইউ যদি করতে হয়, থাকবে না। কেন? যে কারণ যখন তুমি আদেশ করবে বা অনুরোধ করবে বা উপদেশ দেবে, সেটা জেনারেলি অতীতকালে তুমি আদেশ দিতে পারবে না। আদেশটা ইনস্ট্যান্ট, সেই মুহূর্তে দিতে হয়। তাহলে আদেশ করা, অনুরোধ করা বা উপদেশ করার জন্য যে ভার্বটা আনবে, তুমি সর্বদা সবসময় কোন ভার্ব আনবে? প্রেজেন্ট ফর্মেরই ভার্ব আনবে। তাকে পাস্ট ফর্ম বা ফিউচার ফর্মের ভার্বে ব্যবহার করা হয় না। আদেশ করার জন্য এক মোমেন্টই আদেশটা করতে। হ্যাঁ, তুমি পরিকল্পনা করতে পারো যে আমি আদেশ করব, কিন্তু আদেশ করতে পারবে না সেই মুহূর্তে। যদি তোমাকে আদেশ করতে হয় সেটা প্রেজেন্টেই করতে হবে। তো সেই কারণে প্রেজেন্ট ফর্ম থাকবে। তো প্রেজেন্ট ফর্ম থাকলে পরে এখানেও আমরা কোন সবসময় কোন ফর্ম বসবে? প্রেজেন্ট ফর্মই বসবে। কথাটা আশা করি বোঝা গেছে। এখানে নিশ্চয়ই না বোঝার কিছু নেই। ওপিপিএস প্রয়োগ করছি, বাদ বাকি যেটা আমার প্রয়োজন ভয়েস চেঞ্জের দরকার ছিল না, তাকে যে যেরকমভাবে বসে আছে তাকে সেরকমভাবেই বসিয়ে রেখে দিচ্ছি। এতটা করার পরে এবার দেখতেছি, মাথায় আসলো যে আচ্ছা এখানে যদি আই থাকে তাহলে না হয় মি হয়েছে, কিন্তু যদি আমি এখানে আই চিন্তা না করে রাম চিন্তা করতাম, তাহলে পরে তো এখানেও কি হয়ে যেত? রাম হয়ে যেত। যদি এখানে যদু চিন্তা করতাম তাহলে এখানেও কি হয়ে যেত? যদু হয়ে যেত। তার মানে প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রে তো চেঞ্জ হতে পারে।
তাহলে এই বাক্যটাতে আমি যে মি বসালাম সেটা কি এই বাক্যের একদম পারফেক্ট ভয়েস চেঞ্জ হলো? না, পারফেক্ট ভয়েস চেঞ্জ হয়নি। কেন হয়নি? কারণ আদেশটা আমি করছি ধরে নিয়ে কাজটা করেছি বলে এখানে মি এসছে, তাই না? কিন্তু আদেশ যদি আমি না করতাম তাহলে অন্য কিছু থাকতো। যে কারণে আমাদের বাক্যটা অলরেডি শুরু হয়ে গেছে কি দিয়ে? অবজেক্ট দিয়ে। তাহলে সাবজেক্টটাকে পেছনে আর নাও রাখলে চলে তো, কারণ আমাকে তো বলে দেয়নি কে আদেশ করছিল। তাহলে এখানে আমি কেন বসাচ্ছি কে আদেশ করছিল? এখানে কেন বসিয়েছিলাম? কারণ এটা ছাড়া আমি বাক্যটাকে শুরুই করতে পারছি না অ্যাসার্টিভ। এখানে তো আমার দরকার নেই, বাক্য তো শুরু হয়ে গেছে অলরেডি। তাহলে আমি নিজের সুবিধার জন্য বসালাম, তৈরি করলাম। এবার আমি যদি চাই এই অংশটাকে তো বাদ দিয়ে দিতে পারি, তাতে আমার মিনিংয়ের এতটুকুও হেরফের হবে না, বরঞ্চ আরও বেশি প্রেসাইজ হবে। এটাকে যদি বাদ দিই তাহলে সাথে সাথে প্রিপোজিশনটাকেও বাদ দিতে হবে, অবশ্যই বাদ দিতে হবে। কারণ প্রিপোজিশন নাউন বা প্রোনাউন ছাড়া আগে বুঝতে পারবে না, তার আগে ছাড়া বুঝতে পারবে না কোনো জায়গায়। তাহলে আমি মিকেও বাদ দিলাম, বাইকেও বাদ দিলাম। কেন বাদ দিলাম? কারণ প্রশ্নের মধ্যে আমাকে বলে দেওয়া ছিল না আদেশটা কে করেছে বা অনুরোধটা কে করেছে বা উপদেশটা কে করেছে। কিন্তু আবার একই সঙ্গে কাকে করেছে সেটাও বলা ছিল না। কিন্তু এই বাক্যটার মধ্যে কাকে করেছে রাখলাম, কিন্তু কে করেছিল সেটাকে বাদ দিলাম। কারণ কাকে করেছে সেটা সবসময় ফিক্সড। আই ক্যান অনলি গিভ অর্ডার্স টু ইউ। ইউ ছাড়া আর কাউকে আমি অর্ডার দিতে পারবো না, অনুরোধ করতে পারবো না, উপদেশ দিতে পারবো না। এটা ফিক্সড, করতেই হবে ইউ। তো এটা চেঞ্জ করার দরকার নেই। কিন্তু এ তো চেঞ্জ হতে পারে, আমিও করতে পারি, তুমিও করতে পারো, সেও করতে পারে, অন্য কেউ করতে পারে। এই যেহেতু চেঞ্জ হতে পারে, একে আমি বাক্যের থেকে কি করে দিলাম? বাদ দিয়ে দিলাম। তাহলে কি বাক্যের মিনিংয়ে কোনো প্রবলেম হবে? দেখো, হবে না, বরঞ্চ ভালো হবে। কিভাবে? প্রথম ক্ষেত্রে মি থাকা অবস্থায় কথাটা হয়েছিল আমি তোমাকে আদেশ দিয়েছিলাম, বা তোমাকে আমার দ্বারা আদেশ দেওয়া হয়েছিল দরজাটা খুলতে। আমার দ্বারা দেওয়া হয়েছিল কিনা আমি জানি না, মি কেটে দিলে পারে বরঞ্চ মানেটা হয় তোমাকে আদেশ করা হচ্ছে দরজাটা খুলতে। এবার কে আদেশ করছে আমি জানি না। তো সুতরাং মি বাদ দিলে পারে বরঞ্চ এই মানের সঙ্গে আরো বেশি মাত্রায় কি হচ্ছে? ম্যাচ করছে। কারণ আদেশ দিতে হলে পারে দিতে হবে তোমাকেই, কিন্তু আমিও দিতে পারি, অন্য কেউও দিতে পারে। তো সেই কারণে এখানে আমি মিটাকে কি রাখলাম? বাদ দিয়ে দিই। তাহলে আমার ফাইনাল ওপেন দ্য ডোরের ফাইনাল আনসার আসলো ইউ আর অর্ডার্ড টু ওপেন দ্য ডোর। একই পদ্ধতিতে উপদেশমূলক বাক্যেরও ভয়েস চেঞ্জ করলে পরে দাঁড়াবে ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর, এই বাক্যটার ক্ষেত্রে। আর এটা অনুরোধমূলক বাক্যে, সরি, এটা যদি উপদেশমূলক বাক্যের ভয়েস চেঞ্জ করি তাহলে ভয়েস চেঞ্জটা দাঁড়াবে ইউ আর অ্যাডভাইসড টু ওপেন দ্য, সরি ওপেন কেন, টু রিড ইয়োর বুকস, এটাই দাঁড়াবে। আশা করি এতটা পর্যন্ত কথা আমার সবার বোধগম্য হয়েছে বা বোঝা গেছে কিভাবে আমার স্ট্রাকচারটা এরকম আসলো। বইয়ের মধ্যে কিন্তু ডাইরেক্ট এই কথাটা লিখে দেওয়া থাকে ইউ আর অর্ডার, আদেশমূলক বাক্য হলে ইউ আর অর্ডার। কিন্তু কেন লিখলাম? আমরা এই স্টেপটাকে ফলো করে আসলাম। প্রথমে এটা করে দেখলাম হচ্ছে না, মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই জন্য আমি নতুন একটা ভার্ব আনলাম, নতুন সাবজেক্ট আনলাম, নতুন অবজেক্ট আনলাম, তারপরে তার ভয়েস চেঞ্জ করলাম। তাহলে এই ইউটা কোথার থেকে আসলো আমরা এখন পরিষ্কার বুঝতে পারছি যে এই ইউটাই বা কোথার থেকে আসলো আর অর্ডারটাই বা কোথার থেকে আসলো। কারণ আমার বাক্যের মধ্যে তো অর্ডার ছিল না, বাক্যের মধ্যে ওপেন ছিল। তাহলে এই বাক্যটার ভয়েস চেঞ্জ আমার অ্যান্সার দাঁড়ালো এরকম। একই রকমভাবে রিকোয়েস্ট, একই রকমভাবে উপদেশ বা অ্যাডভাইসের জন্য আমরা কি করব? একই পদ্ধতিতে ভয়েস চেঞ্জটা করব। আশা করি এতটা পর্যন্ত কাজ বোঝা গেছে। কিন্তু এতটা কাজ করার পরেও এটাকে বলা হয়, আমি বলি এটা হচ্ছে কমন, যেটা নাকি আদেশের জন্যও চলবে, অনুরোধের জন্যও চলবে, উপদেশের জন্যও চলবে। যে কোনো আদেশমূলক, যে কোনো অনুরোধমূলক, যে কোনো উপদেশমূলক বাক্য দেওয়া থাকলে পরে তুমি সেটাকে এই পদ্ধতিতে ভয়েস চেঞ্জ করতে পারো। পরীক্ষা হলে কি এই পদ্ধতি প্রত্যেকটা ফলো করতে যাবা না, বাড়িতে এত প্র্যাকটিস করো যাতে দেখে মনে মনে কল্পনা করে নিতে পারো একবারে এখান থেকে কোথায় আসতে পারো, এখানে ডাইরেক্ট আসতে পারো, যাতে তোমাকে এই পদ্ধতিটা ওখানে পরীক্ষা হলে বসে প্র্যাকটিস না করতে হয়, ওয়ার্কিংটা করতে না হয়, বাড়িতে এত পরিমাণে প্র্যাকটিসটা করতে হবে। কিন্তু এটা গেল আমার জেনারেল নিয়ম, একদম কমন, সাধারণ, যেটা প্রত্যেকটা ধরনের বাক্যের ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য প্রযোজ্য। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের আদেশমূলক বাক্যের জন্য একটা স্পেশাল পদ্ধতি আছে, স্পেশাল, যেটা অনুরোধের জন্য কার্যকর হবে না, যেটা উপদেশের জন্যও কার্যকর হবে না। সেটা কি? তোমরা সবাই আগেও শুনে এসছো, এটা বুঝলাম আমি আপাতত, নিশ্চয়ই সবাই দেখে নিয়েছো, তোমরা নিশ্চয়ই আগেও শুনে এসছো যে আদেশমূলক বাক্যের ভয়েস চেঞ্জ করতে হলে পরে তোমাকে কি ব্যবহার করতে হবে?
লেট ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? লেট। হ্যাঁ, শব্দ যেটা ব্যবহার করতে হবে কার জন্য? আদেশমূলক বাক্যের জন্য। অন্য কোনো বাক্যের জন্য এই লেট ব্যবহৃত হবে না, না অনুরোধ না উপদেশ। তাই কিভাবে করব? তার জন্য কি নতুন কোনো নিয়ম? না, নতুন নিয়মের মধ্যে তো আমি যাওয়ার রাস্তায় নাই, নিয়ম আমার সেই একই। তাহলে লেট ব্যবহার করলে বাক্যটা কিভাবে তৈরি হবে? ভেরি সিম্পল। 1 নম্বর বাক্যের জন্য, আদেশমূলকের জন্য প্রথমে লেটটা লিখবো, তারপরে ওপিপিএস করব। করে দাও, করে দাও। বাক্য তোমার লেট লেখা হয়ে গেছে। এবার ওপিপিএস এর জন্য ভার্ব তোমার এখানে আছে, অবজেক্ট তোমার এখানে আছে। অবজেক্টের ঘরে কি বসাবো? অবজেক্ট ডোর, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব। ভার্বটা কি? ওপেন। তাহলে হয়ে যাবে কি? ওপেন। প্রিপোজিশন বাই, সাবজেক্ট। আরে বাক্যে তো সাবজেক্ট নেই, তাহলে আমি সাবজেক্ট বসাবো না। সাবজেক্ট নেই তো সাবজেক্ট বসালাম না। সাবজেক্ট নেই মানে নাউন বা প্রোনাউন আমার বসছে না, তার মানে তার আগে যে প্রিপোজিশনটা বসে আছে সেটাও আর বাক্যের মধ্যে কি করতে পারবে না? থাকতে পারবে না। বাক্যটা কোথায় শেষ হয়ে যাবে? এখানেই শেষ হয়ে যাবে। বুঝা গেছে? পাস্ট পার্টিসিপল ফর্ম একা একা বাক্যে বসতে পারে না, তার জন্য একটা কি দরকার? অক্সিলারি দরকার। আর অক্সিলারি হিসাবে আমরা বাক্যের মধ্যে কোন ভার্ব নিয়ে চিন্তা করি? বি ভার্ব নিয়ে চিন্তা করি। এবার বি ভার্বের কোন ফর্ম বসাবো? আমরা জেনারেলি প্রশ্নে থাকা ফর্মটা কি ব্যবহার করি, কিন্তু লেট যদি বসে তাহলে লেটটা এমন একটা শব্দ যে নিজে মোডাল ভার্ব না। লেট নিজে মোডাল ভার্ব নয়। আমরা মোডাল ভার্ব, ভার্বের চ্যাপ্টারে দেখবে মোডাল ভার্ব নিয়ে কথা বলা হয়েছে, 13টা মোডালের কথা বলা হয়েছে, পিওর মোডালস। তাহলে সেই পিওর মোডালের মধ্যে লেটকে কিছু বলা নেই। মানে কি? লেটটা নিজে মোডাল না, কিন্তু ওর চরিত্রটা মোডালের মতো। মানে মোডালরা যে নিয়মটা ফলো করে চলে, ঠিক একই নিয়ম লেটও ফলো করে। এবং সেই নিয়মটা কি? সেই ঘটনাটা কি? মোডালরা যেরকম তাদের পরে যে কোনো ভার্বের অরিজিনাল ফর্মকেই একমাত্র নেয়, মানে অরিজিনাল ফর্ম ছাড়া মোডালের পরে অন্য কোনো ফর্ম ভার্বের বসতে পারবে না, ঠিক একই রকমভাবে লেটও তারপরে ব্যবহৃত প্রথম ভার্বটার শুধুমাত্র একটাই ফর্ম গ্রহণ করে। সেটা কোন ফর্ম? অরিজিনাল ফর্ম। তাহলে এখানে যখন আমি বি ভার্বটাকে বসাবো, লেটের পরে ফার্স্ট ভার্ব কোনটা? এটা। যার ফলে লেট নিজের না মোডাল হলেও সে তার নিজে তারপরে যে কোনো ভার্বের অরিজিনাল ফর্ম না হয়, এখানে আমি আর অন্য কোনো ফর্মকে ব্যবহার করতে পারবো না। সেখানে আমাকে কোন ফর্ম ব্যবহার করতে হবে? বি। কেন? কারণ বি ভার্বের অরিজিনাল নামটা হচ্ছে কি? বি। প্রেজেন্ট ফর্ম অ্যামিজার, পাস্ট ফর্ম ওয়াজ ওয়্যার, পাস্ট পার্টিসিপল বিন, প্রেজেন্ট পার্টিসিপল বিইং কোনোটাই ইউজ হবে না, কারণ লেট মোডাল না হলেও সে মোডালের মতন আচরণ করে এবং তারপরে যে কোনো ভার্বের অরিজিনাল ফর্ম বসে। লেটের পরে প্রথম যে ভার্বটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বি ভার্ব, আর সেটা কোন ফর্মে বসছে? অরিজিনাল ফর্মে বসছে। তাহলে একমাত্র আদেশমূলক বাক্যের জন্য একটা স্পেশাল নিয়ম আছে, যে নিয়মটা হচ্ছে লেট ব্যবহার করে এর ভয়েস চেঞ্জ করা যায়। বাক্যটা কি দাঁড়াবে? লেট দ্য ডোর বি ওপেন। পিছনে এগুলো আর থাকছে না, কারণ আমার সাবজেক্ট না থাকার জন্য বাইও আর ব্যবহৃত হচ্ছে না বাক্যের মধ্যে। তা তোমাকে আদেশমূলক বাক্য যদি দেওয়া থাকে, আমরা এটাকে সেকেন্ড প্রসেসে শিখলাম, কিন্তু যদি আদেশমূলক বাক্য দেওয়া থাকে আগে চেষ্টা করতে হবে লেট ব্যবহার করে ভয়েস চেঞ্জ করা। যদি একান্তই তুমি লেট ব্যবহার করে ভয়েস চেঞ্জ করতে না পারো, তাহলেই শুধুমাত্র তোমাকে ওই ইউ আর অর্ডার দিয়ে ভয়েস চেঞ্জটা করতে হবে, অর্থাৎ নতুন সাবজেক্ট, নতুন বার, নতুন অবজেক্ট নিয়ে এসে ভয়েস চেঞ্জ করতে হবে। মানে এর আগের যে জেনারেল পদ্ধতিটা বললাম সেই পদ্ধতিতে কাজটা করতে হবে। আদেশমূলক বাক্যের জন্য যদি আগে তুমি পারো লেট দিয়ে করতে, তাহলে আগে লেট দিয়ে করতে হবে। হ্যাঁ, তুমি লেট দিয়ে করো, ইউ আর অর্ডার দিয়ে করো, নাম্বার কাটার কথা না। তবে যদি কোনো গোঁড়া লোক তোমার এই খাতা দেখতে থাকে, তাহলে সে কিন্তু তোমার নাম্বার একটুখানি হলে পরেও কাটতে পারে, মানে 50% বা হাফ নাম্বার কেটে দিতে পারে। তো যে কারণে আগে চেষ্টা করবো লেট দিয়ে করার, তারপরে একান্তই না পারলে পরে আমি যাবো কিসে? ইউ আর অর্ডার বা ইউ আর নতুন সাবজেক্ট, নতুন বার, নতুন অবজেক্ট নিয়ে এসে ভয়েস চেঞ্জ করা, মানে 1 নম্বর পদ্ধতিতে। এই ছিল আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের সম্পর্কে, ভয়েস চেঞ্জ করার সম্পর্কে কিছু কথা, যেটাকে যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করার দরকার আছে। এই কথাগুলো সম্পূর্ণটা শোনার পরে কারো কারো মনে হয়তো এখন একটা কোয়েশ্চেন দানা বাঁধছে যে স্যার আমি বুঝবো কীভাবে যে কোনটাকে লেট দিয়ে করতে হবে আর কোনটাকে ওই পদ্ধতিতে করতে হবে। আপনি তো বললেন প্রথমে চেষ্টা করবে লেট দিয়ে করার, তারপরে একান্তই না পারলে পারে পুরোনো পদ্ধতিতে। তো এমন কি কিছু আছে কোনো বাক্যের গঠন যেটার সাহায্যে আমি সহজেই বুঝে যাবো যে এই বাক্যটা লেট দিয়ে করা যাবে আর এই বাক্যটাকে লেট দিয়ে করা যাবে না?
এরকম কি হতে পারে? হ্যাঁ পারে। কি পারে? কখন পারে? যখন তুমি আদেশমূলক বাক্যের মধ্যে ডাইরেক্ট অবজেক্ট দেখতে পাচ্ছ। ডাইরেক্ট অবজেক্ট মানে বোঝো? ডাইরেক্ট অবজেক্ট মানে যেটা ফাইনাইট ভার্বের অবজেক্ট বসে আছে, অন্য কোনো অবজেক্ট না, প্রিপোজিশনাল অবজেক্ট না, অন্য কোনো অবজেক্ট না। কে বসে আছে? ফাইনাইট ভার্বের অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট আছে। অর্থাৎ কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছ বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছ ভার্বকে। যখনই তুমি এই ডাইরেক্ট অবজেক্ট বাক্যের মধ্যে দেখতে পাবে, তখনই তুমি শুধুমাত্র কাকে ব্যবহার করতে পারো? লেটকে ব্যবহার করতে পারো। কেন? কারণ লেটের পরেই যে শব্দটা তোমাকে বসাতে হবে সেটা কি? অবজেক্ট। সুতরাং যে বাক্যের মধ্যে অবজেক্ট আছে সেই বাক্যটাতে আদেশমূলক বাক্যের ক্ষেত্রে লেট বসাও, আর যার মধ্যে অবজেক্ট নেই, উদাহরণ চাই, গোদের আদেশ তো, ওখানে যাও, আদেশ দিয়েছি। তাহলে এখানে আমি ভার্ব পেলাম গো, আর গো, কাম আর বি ভার্ব এরা চিরজীবন ইনট্রান্সিটিভ, এটা কখনোই ট্রান্সিটিভ না। এরা এদের পেছনে কোনোদিনও অবজেক্ট গ্রহণ করে না, কোনো অবজেক্ট বসতে পারবে না এদের পরে। তাহলে গোয়ের পরে কোনো অবজেক্টই বসতে পারে না। এখানেও দেখছি ওখানে, কি যাও, কাকে যাও মানেই হয় না, কোথায় যাও, ওখানে যাও। হ্যাঁ, তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করছি? কে, কি, কাকে বাদ দিয়ে অন্য কিছুতে প্রশ্ন করছি, তাহলে এটা তো ডাইরেক্ট অবজেক্ট হতে পারে না। তাহলে এই বাক্যটাতে আমি কোনো অবজেক্ট পাচ্ছি না, তাহলে এই বাক্যটা আদেশমূলক হওয়া সত্ত্বেও আমি কি লেট ব্যবহার করতে পারবো? পারবো না। কেন? কারণ লেটের পরে আমাকে ডাইরেক্ট একটা অবজেক্ট বসাতে হবে, যে অবজেক্টটা এই বাক্যের মধ্যে নেই। তাহলে আমি বসাবো কি? শুরুই তো করতে পারবো না সেন্টেন্স। যখন এই সিচুয়েশন আসবে তখনই আমার কি দরকার পড়বে? ইউ আর অর্ডার্ড টু গো। তাহলে যদি আমি দেখি আদেশমূলক বাক্যের ভার্বের পরে অবজেক্ট আছে, তাহলে পরে ব্যবহার করব লেট, এটাই উচিত। আর যদি দেখি আদেশমূলক বাক্যের পরে ভার্ব অবজেক্ট নেই, তাহলে পরে তুমি তোমার পুরোনো পদ্ধতিতে, জেনারেল ফরম্যাটে, যেটা সবার জন্য প্রযোজ্য, সেই পদ্ধতিতে নতুন সাবজেক্ট, নতুন ভার্ব, নতুন অবজেক্ট নিয়ে এসে ভয়েস চেঞ্জ করতেই পারো। এই ছিল আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার পদ্ধতি। তোমরা বইয়ের মধ্যে অনেক উদাহরণ পাবে, অনেক এক্সাম্পলস পাবে, তোমরা সেগুলোকে প্র্যাকটিস করো। আমি যে কথাগুলোকে বললাম সেটাকে এমুলেট করো, ডু নট ফলো, এমুলেট। কেননা তোমার ভার্ব চেঞ্জ হয়ে যাবে, তোমার অবজেক্ট চেঞ্জ হয়ে যাবে। অনুসরণ করো, আমার কথাগুলোকে অনুসরণ করো, এটাকে অনুকরণ করার চেষ্টা করো না, কারণ তোমার বারবার অবজেক্ট চেঞ্জ হয়ে যাবে, স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আদেশমূলকটা আদেশমূলকই থাকবে, উপদেশমূলকটা উপদেশমূলক, অনুরোধমূলকটা অনুরোধমূলক। তাহলে আদেশের জন্য অর্ডার, অনুরোধের জন্য রিকোয়েস্ট, উপদেশের জন্য অ্যাডভাইস। প্লিজ ব্যবহার থাকলে প্লিজটা আমার অনুরোধের জন্য মধ্যে দিয়ে প্রকাশিত হয়ে গেছে, প্লিজ লাগাবো না। প্লিজ ছাড়া অন্য কোনো শব্দ যদি ব্যবহৃত থাকে তাহলে সেই শব্দটাকে বসাবো না, কারণ ওটা দিয়ে যে মানেটা প্রকাশ পাচ্ছিল সেটা রিকোয়েস্ট দিয়ে কী হয়ে গেছে? প্রকাশিত হয়ে গেছে। তাহলে আমার কথাগুলোকে অনুসরণ করো, যে কথাগুলো আমি এখানে বললাম ঠিক একই রকমভাবে ধরনটাকে ধরে নিয়ে তুমি অন্য অন্য বাক্যগুলোকে কী করার চেষ্টা করো? প্র্যাকটিস করার চেষ্টা করো। আমার মনে হয় না যদি অনুসরণ করো কারোর এতটুকু অসুবিধা থাকবে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জে, কারণ আমরা নিয়ম কিন্তু চেঞ্জ করিনি। না লেটেড ব্যবহারে নিয়ম চেঞ্জ করেছি, না নতুন সাবজেক্ট, নতুন ভার্ব, অবজেক্ট নিয়ে এসে ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে নিয়ম চেঞ্জ করেছি। নিয়ম আমার একই আছে ভয়েস চেঞ্জ করার, সেটা কি? ওপিপিএস, তারপরে অক্সিলারি হিসেবে বি ভার্বকে নিয়ে চিন্তা করা। এবার তাছাড়া বাক্যের গঠন অনুযায়ী একটু একটু যে চেঞ্জেস, সেটা থাকাটা তো স্বাভাবিক। যে বাক্যের সরাসরি ওপিপিএস প্রয়োগ করতে পারছি না, তাতে আমি নতুন সাবজেক্ট, নতুন ভার্ব, নতুন অবজেক্ট নিয়ে এসেছি। যেখানে সরাসরি ওপিপিএস প্রয়োগ করতে পারছি সেখানে আমি আনিনি, দরকার পড়েনি। যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে এই ভিডিওটা সম্পর্কে, প্লিজ ডু কমেন্ট এবং আমাকে জানাও, আমি যাতে তোমার এই প্রবলেমটাকে সলভ করার জন্য চেষ্টা করতে পারি। আর যদি অসুবিধা না থাকে তাহলে বেস্ট অফ লাক। আশা করি ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করাতে তোমাদের কারো কোনো অসুবিধা থাকবে না। সো see you in the next video. Till then, goodbye and take care.